কি অবস্থা সবার? আমি এখন আছি সিলেটের মৌলভীবাজারে একটা চা বাগানে। চা বাগানটার নাম হলো প্রেমনগর চা বাগান। একটু অদ্ভুত নাম, বেশ ভালো নাম। এখন এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আপনারা কি জানেন কি না যে এই যে আমাদের সিলেটের প্রচুর চা বাগান, মালনীসহ চা বাগান, প্রেমনগর চা বাগান, মাইজদে চা বাগান, নূরজাহান টি স্টেট, ফিনলে টি স্টেট, এই যে চা বাগান যেগুলো আছে এইগুলো প্রথম কবে শুরু হয়, অর্থাৎ আমাদের এই উপমহাদেশে প্রথম কীভাবে চায়ের চাষটা শুরু হয়, চায়ের চাষটা কীভাবে মানে আমাদের এই এলাকার লোকজন চাটা কীভাবে প্রথম পায়, এই বিষয়ে কি আপনি কথা জানেন কি না? সো আজকে আমরা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের উপমহাদেশে কীভাবে চার চাষটা শুরু হয়। তো গল্পটা বেসিক্যালি 19 শতকের শুরুর দিকে, যখন কিনা আমাদের এই উপমহাদেশ ব্রিটিশরা শাসন করতেছিল। সেই সময় যেটা দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে ব্রিটিশরা প্রচুর পরিমাণে চা খাইতেছে এবং চায়ের একমাত্র সবচেয়ে বড় খরিদ্দার হলো ব্রিটিশরা। তাদের নিজস্ব কোনো চা বাগান না, ইংল্যান্ড টাইপের বা ইংল্যান্ড এবং আশেপাশের দেশগুলোতে তাদের কোনো চা বাগান ছিল না, কিন্তু তারা ছিল চায়ের সবচেয়ে বড় খরিদ্দার। এখন বিষয় হচ্ছে যে ওই সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদন করতো এবং একমাত্র চায়না, চীন থেকে তারা চা আমদানি করতো আর কি। সো এই দেখা যাচ্ছে যে চীন থেকে চা আমদানি করতে গিয়ে তাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো, কারণ চীনটা তো ওই সময় টাকা পয়সা নিত না, চীনটা সোনা এবং রূপা নিত। তো দেখা যাচ্ছে যে তারা চা যখন কিন্তু প্রচুর পরিমাণে সোনা এবং রূপা জাহাজে করে চীনকে পাঠিয়ে দিতে হতো, যেটা হইতো যে তারা কূটনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়তেছিল, তাদের অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়তেছিল এবং টাকা পয়সা ঘাটতি দেখাতেছিল। তো তখন তারা ভাবে যে এটা তো চলতে পারে না, চীনদের কাছ থেকে যদি এভাবে কিনতে থাকি আমরা, তো এটা খারাপ দিক দেখা যায় এবং কূটনৈতিকভাবে তো বড়টাই, প্লাস আমাদের টাকা পয়সার অনেকটা অভাব হয়ে যায়। তখন তারা প্ল্যান করলো যে কী করা যায়, এবং সেই সময় একটা অদ্ভুত জিনিস ঘটলো। 1820 সালের ওই সময়ে স্কটিশ ভাগ্যান্বেষী, নাম ছিল রবার্ট ব্রুস, তিনি আসামে একটা জঙ্গলে হাঁটতেছিল এবং হাঁটতে হাঁটতে তিনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন যে আসামের যে একটা উপজাতি আছে সিংপু উপজাতি, তারা এক ধরনের গাছ থেকে, মানে গাছের পাতা থেকে একটা অদ্ভুত পানীয় বানায় খাইতেছিল। তো তিনি ওইখানে গেলেন, তাদের সাথে কথাবার্তা বলেন এবং যেটা বুঝলেন সেটা আর কিছুই না, তারা চায়ের একটা বুনো প্রজাতি, ওইখানে একটা গাছ ছিল, সেই গাছের পানি তারা প্রক্রিয়াজাত করে চা বানায় খাচ্ছিল আর কি। তবে সেই চাটা কিন্তু চায়নার চা সেরকম ছিল না, এটা আসলে একদমই ভ্রূণ প্রজাতি এবং একদম নিচু স্তরের একটা প্রজাতি। তো তখন তারা একটা হাতে মানে স্বর্ণ পেয়ে গেলো, এরকম একটা কিছু। তো মোটামুটি তারা এক ধাপ আগায় গেলো আর কি, একটা স্টেপ আগায় গেলো। তো তখন তারা যেটা করলো যে স্কটিশের আর এক উদ্ভিদ বিজ্ঞানী, যার নাম ছিল রবার্ট ফরচুন, তাকে গোপনে চায়নাতে পাঠালো যে ভাই তুমি যাও, সেখানে গিয়ে তারা কীভাবে চা পাতা বানায়, তাদের প্রক্রিয়াটা কী, তাদের গাছগুলো কোত্থেকে আসে, বীজগুলো কোত্থেকে পায়, সমস্ত ফর্মুলা চুরি করে নিয়ে আসো, দেখে আসো, এবং পারলে কিছু চা পাতা চা গাছও আমাদের এখানে পাঠিয়ে দাও। তো তাদের সেই মিশনটা সাকসেসফুল হয় একটা পর্যায়ে। সে প্রায় 20,000-এর মতো চা গাছ ভারতবর্ষে পাঠাতে সক্ষম হয় এবং সমস্ত ফর্মুলা চুরি করতে সক্ষম হয় এবং সে চলে আসে। এখন চলে আসার পর সেই চা কিন্তু ডিরেক্টলি বোনা হয় না, যেটা করা হয় যে আসামের ওই যে বুনো প্রজাতি পাওয়া গেছিলো না, ওই প্রজাতির একটা সংমিশ্রণ ঘটানো হয়। সো চায়না থেকে আনা চা এবং আসামের যে চা বুনো প্রজাতি, সেই চাটার একটা সংমিশ্রণে নতুন প্রজাতির একটা চা করা হয়। সেই চাটা মানে অনেকটা বলে না জিনগত চেঞ্জ আর কি, চেঞ্জের মাধ্যমে আমাদের আসামের প্রকৃতির সাথে মানানসই এরকম একটা প্রজাতি তৈরি করে। তো যেটা হয় যে আসামের সেই চাটা একদমই সাকসেসফুল এবং প্রচুর পরিমাণে সারা ফেলে ব্রিটিশদের মধ্যে, তারা ওই চা পাতা খেতে শুরু করে। এবং এর পরবর্তীতে ব্রিটিশরা একটা বিষয় লক্ষ্য করে যে শুধু আসাম না, আমাদের এই বাংলাতে আরও 2টা জায়গা আছে যেখানে কিনা ভৌগোলিক দিক দিয়ে এবং পরিবেশগত দিক দিয়ে চা পাতা চাষ করা একদম উপযোগী 2টা জায়গা। একটা হলো আমাদের এই সিলেট, আর একটা হচ্ছে দার্জিলিং। এরপর তারা যেটা করে যে 1854 সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সিলেটে চা চাষ করা শুরু করে। এটা ছিল মালনীছড়া চা বাগান। এটা অনেক আগে শুরু হয়েছিল, বাট এখন 2025 সাল এখনও কিন্তু মালনীছড়া চা বাগান আছে। যারা সিলেটে ঘুরে যান তারা কিন্তু অনেকেই মালনীছড়া চা বাগানে যান সেটা সৌন্দর্য দেখার জন্য। সো এটা এখনও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এবং আরেকটা জায়গা ছিল দার্জিলিং। এখন দার্জিলিংয়ের পরিবেশটা ছিল আরও বেটার, অনেক ঠান্ডা, এবং যার কারণে সেখানে শ্যাম্পেইন অফ টি নামে এক ধরনের বিশেষ প্রকৃতির এবং অনেক দামি একটা চা তৈরি হতো। ওই চাটা ছিল একদম অন্যরকম, যেটা কিনা সিলেটে আবার বা আসামে তৈরি হওয়া পসিবল না। তো আশা করি আপনাদের একটা ছোট একটা আইডিয়া দিতে পারছি যে সিলেটে বা বাংলাদেশে বা ওই উপমহাদেশে প্রথম কীভাবে চা পাতার চাষটা শুরু হয়, এদেশের মানুষজন কীভাবে চা খাওয়ার অভ্যস্ত হয়ে ওঠে সব কিছু, এবং ব্রিটিশরা কীভাবে আমাদের দেশে চা নিয়ে আসে। এখন বিষয় হচ্ছে যে এই চা পাতা বা চা বাগানের যে এত সুন্দর দিক, আমি এখন ঘুরে চা বাগানে একটা অপরূপ সৌন্দর্যের একটা মানে কি বলবো, আমার না চা বাগানে আসলে মনটা একদম জুড়ে যায়। চারিপাশে চা বাগান, চা বাগানের মাঝখানে দিয়ে গাছ, মানে সবুজ, চারিপাশে সবুজ যে শুধু তাই না, অনেকটা ঠান্ডা বাতাসও বটে। তো এখন এত কিছু ভালোর মধ্যে কিন্তু কিছু খারাপ দিকও আছে। একটা খারাপ দিক হচ্ছে যে এই চা বাগানে যারা কাজ করে, চা পাতা তোলে, তাদের জীবন ব্যবস্থা খুবই 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 করুণ। তারা প্রত্যেক দিন 23 কেজির মতো চা পাতা তোলে এবং 23 কেজি চা পাতা তোলার বিনিময়ে মাত্র 168 টাকা করে ডেইলি ফি পায়। এবং তাও কিন্তু সবাই যে পায় তা না, অনেক মহাজন আছে তাদের বাকি রেখে দেয় টাকাগুলো। এখন এই যে 178 টাকা ডেইলি 23 কেজি, এমন না যে তারা এসে সমস্ত পাতা তুলে নেয়, এরকম কিছু না। প্রত্যেকটা চা
গাছে কিন্তু স্পেসিফিক কিছু পাতা থাকে, ওই পাতাগুলোই তুলতে হবে, সব পাতা তুললে কিন্তু আবার হবে না। সো তাদের যে এই যে কষ্টের জীবন ব্যবস্থা, এই বিষয়ে আমি একটা কথা বলছি একজনের সাথে, আপনাদের দেখাচ্ছি এই কষ্ট। 70 টাকা পাই ভাইয়া, আর কি আমাদের এটাই মনে হয়। আপনারা রেগুলার 23 কেজি করে চা পাতা তোলেন না? প্রত্যেক দিনে আমরা 23 কেজি না তুললে আমরা হাজিরি নাই, বুঝছো? আর 170 টাকা করে। ওই ওই হ্যাঁ, এই 170 টাকা দিয়ে দেয় নাকি আবার বাকি রাখে কিছু? না দিয়া দিই। 170 টাকা তো অনেক কম। হ্যাঁ, পুরা কাজ করে না তা আমরা দিয়া দিই, এইটাই আর এমন কোনো তাহলে তো আপনাদের অনেক কষ্ট মনে হয়। জান কষ্ট আমাদের, বুঝছো? জান কষ্ট রে ভাই, কি করবো রে বা, কষ্ট করতে দিন যাচ্ছে, এমন কোনো বিষয় না। চা বাগান খালি আমরা এই এলাকা কয়া না, আমরা সারা বাংলাদেশে চা শ্রমিকের কষ্ট, সারা বাংলাদেশে চা শ্রমিকের কষ্ট, কি করবো আমরা, ওপরটিতে আমরা কষ্ট, কষ্টর মতন দুনিয়া। আমরা সপ্তাহে পাই তো লোক 1200 কিটা হয়, 1200 কি হয়, কিছু হইতে। আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল আছে না এই পাশে? পড়াশোনা করে? হ্যাঁ, পড়ালেখা করে। আমার সম্বল তাহলে আমি কলেজে দিই, আইও পড়াই, বিও পাস করাই, আমার সম্বল দিয়ে করি, তো উনি একটা চাকরি পায়। এখন চা বাগানে বাংলাদেশে কিভাবে হলো এর ইতিহাস সমস্তটাই বললাম, চা কর্মীদের ইতিহাসও বললাম। তো এখন আপনারা আমাকে বলেন যে এই যে আমাদের সিলেটের চা বাগান তৈরি হয়েছে, আপনারা কারা কারা চা বাগানগুলো দেখছেন এবং আপনাদের চা বাগান ঘুরতে কেমন লাগে, এবং ব্রিটিশরা যে চাটা তৈরি করে, মানে চা গাছগুলো বাংলাদেশে যে রোপণ করে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিছে এবং একটা সুন্দর পানি উপহার দিছে, এটাকে আপনারা কীভাবে দেখেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে চা শ্রমিকদের জীবনী, তাদের যে ডেইলি 178 টাকা দিতে, মানে 178 টাকা করে তারা পায়, এটা ইনক্রিজ করার দরকার কিনা এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।